ঠিক সেই সময় একটা নৃশংস ঘটনা ঘটে যায়। শামশেরগঞ্জে বাবা বৃদ্ধ হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনায় কড়া অবস্থান ছিল রাজ্য সরকারের। সিট গঠন করা হয়, সিট 13 জনকে গ্রেফতার করেছিল। গত সপ্তাহে শুনানি শেষ হয় এবং আজ আদালত এই 13 জনকে দোষী সাব্যস্ত করেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, প্রথমেই জানাও আদালতের কি পর্যবেক্ষণ এই 13 জনকে দোষী সাব্যস্ত করার সময়? দেখো, বাবা ও ছেলেকে খুনের ঘটনায় যে রাজ্য সরকার সিট গঠন করেছিল সেই সিটের মোট 13 জনকে গ্রেপ্তার করে এবং তারপরে তাদের বিচার পর্ব শুরু হয় জঙ্গিপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে। আজকে এই 13 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করলেন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অমিতাভ মুখার্জি। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল সিটের পক্ষ থেকে। তাদের যে বাড়ি থেকে ডেকে বাড়ির দরজা ভেঙে তাদেরকে নিয়ে গিয়ে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল। বাড়ির পরিবারের লোকেরা যেরকম সাক্ষ্য গ্রহণ দিয়েছিল, প্রতিবেশীরাও দিয়েছিল এবং তার ভিডিও ফুটেজ, এই সমস্ত তথ্যগুলো সরকারি আইনজীবী তুলে ধরেন এবং রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্ত ফুটেজগুলো, ভিডিও ফুটেজগুলো তুলে ধরেন এবং তারপরে কিন্তু আজকে বিচারক তাদের 13 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করেন এবং এই 13 জনই কিন্তু খুনের ঘটনার পর রাজ্যের ভিন রাজ্যে তারা কাজের নিয়ে তারা চলে যায়। কেউ উড়িষ্যায় গিয়েছিল, কেউ মহারাষ্ট্রে গিয়েছিল, কেউ বা ঝাড়খণ্ডে ছিল। তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে, দিয়ে তারপরে কিন্তু তাদের বিচার পর্ব শুরু হয় এবং তারপরে কিন্তু আজকে দোষী সাব্যস্ত শুরু হলো করেন বিচারক এবং আগামীকাল তাদেরকে সাজা ঘোষণা হবে এই 13 জনের। ধন্যবাদ প্রণব। বাবা ছেলে খুনে দোষী সাব্যস্ত এই 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত। দোষী সাব্যস্ত বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। কথা বলবো আবিরের সঙ্গে। আবির রয়েছে। আবির, এই ঘটনা একেবারে আলোড়ন ফেলে দিয়েছিল দেশে, উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই সময় ঠিক কি হয়েছিল, কেন উত্তাপ ছড়িয়েছিল এই ঘটনা, একটু যদি মনে করাও। দেখো, জাফরাবাদ এবং বেদবনের এই দুটি ঘটনার প্রেক্ষিতে সে সময় রাজ্য রাজনীতির পাশাপাশি দেশীয় রাজনীতিতেও তুমুল আলোচনা শুরু হয় এবং একাধিক জাতীয় স্তরে আমরা দেখেছিলাম যে বিজেপির যারা নেতৃত্ব তারা গোটা ঘটনা নিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অঙ্গুলি হেলন করে তারা সর্বত্র তারা শুরু করেন এবং সেই সময় জাফরাবাদ বেদবনাতে যে সমস্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল তারা ওই বাড়িতে যায় এবং তারাও বিভিন্ন সময় রাজ্য প্রশাসনের বিভিন্ন ভূমিকা নিয়ে তারা তীব্র সমালোচনা করতে শুরু করে। পরবর্তী সময় আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে রাজ্যপাল তিনিও যখন শামশেরগঞ্জে তিনি যখন সেখানে আসেন তিনি ওই বাড়িতে যান, ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আজকে দেখতে পাওয়া গেল যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস হত্যা মামলায় 13 জনকে দোষী সাব্যস্ত করলো এবং আগামীকাল সাজাও শোনাবে হচ্ছে জঙ্গিপুর মহকুমা আদালত। প্রশাসনের বক্তব্য ছিল যে তারা ঘটনা তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের তারা ঢিলেমি দেয়নি, তারা যথাযথভাবে তদন্ত করেছে। এটি সিট গঠন করে দেওয়া হয়েছিল, তারা গোটা তদন্ত প্রক্রিয়া তারা চালিয়েছে এবং রাজনৈতিক মহলের তরফ থেকে রাজ্যের শাসক দলের বক্তব্য ছিল যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে। তার সঙ্গে এই ঘটনাটির সঙ্গে কোনো ধরনের যোগসাজশের জায়গা নেই। যে ধরনের অশান্তির ঘটনা ঘটেছিল সেখানে প্রশাসন কোনো ধর্মীয় মেরুকরণ না দেখেই সম্পূর্ণভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেই প্রক্রিয়াকেও তারা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিল। ফলে আজকের এই আদালতের যে সিদ্ধান্ত জানতে পারার পর স্বাভাবিকভাবে প্রশাসনের সর্বোচ্চ স্তরের তরফ থেকে এবং অবশ্যই রাজ্যের শাসক দলের তরফ থেকে সেই সময়কার যে রাজনৈতিকভাবে যেভাবে এইটিকে দেখানোর চেষ্টা করা হয়েছিল তার তীব্র সমালোচনা তাদের মুখ থেকেও শুনতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আবির। 2022 সালে আরো একটা নৃশংস ঘটনা রাজ্যের তোলপাড় ফেলে দিয়েছিল। হাঁসখালিতে হয়েছিল সেই ঘটনা। গণধর্ষণ, ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং খুন করা হয়। সেই অভিযোগে দোষী সাব্যস্ত 9 জন। গণধর্ষণ এবং জোর করে শ্মশানে দাহ করার অভিযোগ 2022 সালের 4 এপ্রিল কিশোরীকে গণধর্ষণ। কথা বলবো রঞ্জিতের সঙ্গে, জানবো রঞ্জিত আজ আদালত কি জানালো। দেখো, 2022 সালের 4 এপ্রিলে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল, নিন্দা ঝরতে শুরু করে একেবারে উত্তাল হয়ে পড়েছিল। কারণ 4 এপ্রিল সন্ধ্যায় এই যে নাবালিকা তিনি তার বন্ধুর জন্মদিনে পার্টিতে উপস্থিত ছিলেন এবং সেখানেই তাকে গণধর্ষণ করা হয়েছিল এবং শুধু সেখানে থেমে থাকেনি এবং 5 তারিখ ভোরবেলা যখন তার মৃত্যু হয় সেই সময় তাকে কোথাও নিয়ে যেতে দেয়নি এবং দ্রুততার সাথে স্থানীয় একটি শ্মশানে তাকে দাহ করতে বাধ্য করা হয়েছিল, এমনটাই বুঝে পড়েছিল। এবং এই ঘটনার কয়েকদিন পর অর্থাৎ 9 এপ্রিল 2022
পরিবারের পক্ষ থেকে হাসপাতাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে 10ই এপ্রিল এই মামলা শুরু হয় এবং সেখান থেকে অভিযোগ পেয়ে হাসপাতাল থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তার মধ্যে মূল অভিযুক্ত সোহেল গয়ালি, যার জন্মদিনের পার্টিতে নাবালিকা উপস্থিত ছিলেন, এবং তারপরে 13ই এপ্রিল এই মামলার দায়িত্বভার গ্রহণ করে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এবং দীর্ঘ 22 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত এই মামলার ট্রায়াল হয় এবং 9 জনকে দোষী সাব্যস্ত করে মোট 28 জনের সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে এবং 9 জনকে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে সোহেল গোয়ালি সহ আরো 2 জনকে মূল অভিযোগ, তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছিল সিবিআই এবং পাশাপাশি এদেরকে আজকে কিন্তু 3 জন 9 জনের মধ্যে 3 জনকে একাধিক ধারাতে অভিযোগ প্রমাণ হয় এবং 28 জনের সাক্ষ্য বিবরণের ভিত্তিতে কিন্তু অভিযোগ প্রমাণ হয় এবং আগামীকাল এই মামলার রায় ঘোষণা করবে এডিসি রানাঘাট আদালত। এবং জানিয়ে কি এই মামলার মোট 28 জনের সাক্ষ্য প্রমাণে কিন্তু গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিবিআই তদন্তে নেমে মোট আরো 7 জনকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে মূল অভিযুক্ত সোহেল গয়ালি বাবা সমরেন্দ্র গয়ালি, তার বিরুদ্ধে কিন্তু প্রমাণ ছিল এবং তাকেও কিন্তু দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিসি আদালত। এবং এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে শুরু থেকে মামলাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল এমনটাই জানতে পারা যাচ্ছে এবং 28 জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরেই এই 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত এবং আগামীকাল এই মামলার সাজা ঘোষণা হবে। ধন্যবাদ রঞ্জিত। জন্মদিনের অনুষ্ঠানে নাবালিকার পিতাকে আমন্ত্রণ, তারপর মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এমনকি পরে নাবালিকার মৃত্যু হলে চাপ দিয়ে তড়িঘড়ি শেষকৃত্য করানোরও অভিযোগ। গত 4 এপ্রিল এই কাণ্ড নদিয়ার হাঁসখালীর গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সমরগালির ছেলের বার্থডে ছিল, তাই আমার মেয়ে সমরগালির ছেলে আমার মেয়েকে রেপ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, বলছে বলতি বাড়িতে যে আমি বাড়িতে চলে যাচ্ছি। তো এই মতো অবস্থায় এই ঘটনা আমি প্রশাসনকে বলেছি যে এর সঠিক তদন্ত এবং তদন্তের সাথে আমার ছেলেকে যতদিন এখানে রাখার দরকার রাখবে এবং যতটুকু সহযোগিতা করতে আমি। ধর্ষিতা পরিবারের দাবি, গাজনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি, তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল অভিযুক্ত। কয়েক মাস আগে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাবালিকার। গত সোমবার সোহেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয় নাবালিকা। ঘটনার রাতে মেয়েকে এক অপরিচিত মহিলা বাড়িতে দিয়ে যান। বাড়ি ফেরার পরে মেয়ের শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন তার মা। মঙ্গলবার ভোরে রক্তক্ষরণে মেয়ের অবস্থার অবনতি হতে শুরু করে। স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনার আগেই মৃত্যু হয় তার। মৃত্যুর পরে অভিযুক্তের পরিবার চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করায় বলে অভিযোগ। ভয়তে আমরা এতদিন বলি নেই, যে লোক ফাঁসি হোক আমার মেয়ে তো পাবো না, তাদের জন্য সেই শাস্তি দেওয়া হয়। চাইল্ড লাইনের কর্মীদের আশ্বাসে শেষ পর্যন্ত হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তদন্ত শুরু করে হাঁসখালী থানা। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর সেই যে দুর্ঘটনা যেখানে গাড়িতে ধাক্কা মেরেছিল ট্রাক এবং যে গাড়িতে ছিলেন ভোলা ঘোষ, যিনি শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী, এই মামলায় এই দুর্ঘটনায় ভোলা ঘোষ প্রাণে বেঁচে গেলেও তার ছোট ছেলে এবং চালকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় এবার ট্রাকের যে ড্রাইভার, ট্রাকের চালককে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট 5 জন গ্রেফতার হলো। সাক্ষী ভোলা ঘোষ বেঁচে গেলেও মৃত ছেলে এবং চালক। পুলিশের জালে সুপারি কিলার ট্রাক চালক। আর এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাই, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ হয়ে গেল প্রশান্ত বর্মনের এবং দ্রুত তাকে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বপন কামিল্লা, সোনার ব্যবসায়ী সল্টলেকের, তাকে খুনের অভিযোগ রয়েছে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। অর্ণব, কি জানালো আদালত? দেখো, এইমাত্র বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, রাজগঞ্জের বিডিও, আমাদের রাজ্যের একজন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি উত্তরবঙ্গের রাজগঞ্জের দায়িত্ব রয়েছেন এই মুহূর্তে, সেই বিডিওর আগাম জামিন সেটাকে নাকচ করে দিল। একই সঙ্গে
যে দুটি নির্দেশ বলে 26শে নভেম্বর বারাসাত সেশন জজের নির্দেশ, তার পাশাপাশি 29শে নভেম্বর বিধাননগর এসিজেএম অর্থাৎ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ, এই দুটো নির্দেশ বলে যে আগাম জামিন পেয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন, সেই দুটো নির্দেশকেও কলকাতা হাইকোর্ট বাতিল করে দিল। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে জানালেন, তদন্তে কেস ডায়েরির মাধ্যমে আদালতের সামনে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাতে আদালত প্রাথমিকভাবে মনে করছে, পর্যবেক্ষণ রাখছে যে এই পুরো ঘটনাটা অর্থাৎ এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনাটার ইঞ্জিনিয়ার অর্থাৎ এর ডিজাইনটা তৈরি করেছিলেন এই বিডিও প্রশান্ত বর্মন, এবং এই ডিজাইনটাকে এক্সিকিউট করেছিলেন তার সহযোগীরা, তার অনুযোগীরা, এবং এই কাজটা করার জন্য পুলিশের তরফে, বিধাননগর পুলিশের তরফে যে বিমান সংস্থার টিকিটে করে খুনের পর তারা এখান থেকে অর্থাৎ কলকাতা থেকে উত্তরবঙ্গে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, তার তথ্য কিন্তু আজ আদালতে পেশ করে পুলিশের তরফে, বিধাননগর পুলিশের তরফে। এবং সবকিছু খতিয়ে দেখার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যে কোনো একটা জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি, এক্ষেত্রে সেশন জজের বিচারক যখন দিয়েছেন তাকে এই আগাম জামিন, এক্ষেত্রে যে বিষয়গুলি সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত ছিল তা হলো জঘন্যতম অপরাধ কিনা, 1, 2, যে বিডিও প্রশান্ত বর্মনের কথা বলেছে ক্ষেত্রে যিনি অভিযুক্ত এই বিধাননগর পুলিশের তদন্তে, তার কোনো ক্রাইম পাস্ট রয়েছে অর্থাৎ তিনি হিস্ট্রি সিটার কিনা, এই ধরনের বিষয়গুলি বিবেচনায় আনতে হয়। তিনি একজন রাজ্যের ডব্লিউবিসিএস অফিসার, সিভিল সার্ভিস অফিসার, এইটাকে মাথায় রেখে এসবিআই থেকে পুরো বিবেচনা না করে তাকে যেভাবে আগাম জামিন দেওয়া হয়েছে সেটা আইন বিরুদ্ধে কাজ হয়েছে। এক্ষেত্রে প্রশান্ত বর্মনের হয়ে আইনজীবীরা সওয়াল করেছিলেন যে এই আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে এজলাস কলকাতা হাইকোর্টে বসেছে আর তার আগাম জামিনের মামলা শুনানির জন্য, তার কোনো এখতিয়ার নেই এই আগাম জামিনের মামলাটি খারিজ করার। এক্ষেত্রে বিচারপতি স্পষ্ট করেছেন জঘন্যতম অপরাধ, একেবারে হিনিয়াস ক্রাইম ঘটানো হয়েছে, এবং তার সঙ্গে যে সমস্ত সাযুজ্যপূর্ণ তথ্য তদন্তের আকারে তুলে এনেছে বিধাননগর পুলিশ, তা কেস ডায়েরির মধ্যে আদালতকে দেখিয়েছে বিধাননগর পুলিশ, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যিনি পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়, এই বিষয়গুলি দেখার পর আদালতের মনে প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণে তিনি উপনীত হয়েছেন যে এই ঘটনাটার পুরোটার রূপকার বা ইঞ্জিনিয়ার ছিলেন এই প্রশান্ত বর্মন, এবং তার সহযোগীর মাধ্যমে সেই পুরো প্ল্যানটাকে তিনি এক্সিকিউট করিয়েছেন। কাজেই এই আগাম জামিন সেটা কখনোই আইনসঙ্গতভাবে বৈধ হতে পারে না, তাই তিনি তার আগাম জামিন খারিজ করলেন। 26শে নভেম্বর প্রথম বারাসাত সেশন জজ তার আগাম জামিন দিয়েছিল, সেই নির্দেশ খারিজ করলেন। বারাসাত সেশন জজের অর্ডারটাকে কনফার্ম করেছিল বিধাননগর এসিজেএম অর্থাৎ বিধাননগর 29 নম্বর, সেটাকেও খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এবং অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব এই বিডিও প্রশান্ত বর্মনকে হাজির হতে বললেন বিধাননগর আদালতে, তাকে সারেন্ডার করতে বললেন, এবং তার যে আগাম জামিন হওয়ার সময় যে পরিমাণ বন্ডের টাকা বা বাকি যে বিষয় রয়েছে সেটা আইন মেনে সেই টাকা ফেরত প্রক্রিয়া বা বাকিগুলি হবে। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন হলো, খন্ডে হয়ে শুনছিল বিধাননগর পুলিশ, এই মুহূর্তে গ্রেপ্তারি আশঙ্কা, যে কোনো মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কা কিন্তু রয়ে গেল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, অর্থাৎ বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারে আর কোন রকম বাধা রইল না বিধাননগর পুলিশের, কারণ এই ঘটনায় তাকে তদন্তে নিয়ে এসে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাই তার আগাম জামিন খারিজ চেয়ে রেখেছে বিধাননগর পুলিশ। রাজ্য তার আগাম জামিন খারিজ চেয়ে কলকাতায় করে মামলা করে, এবং তার এই আগাম জামিনের আবেদনটি রাজ্যের তরফে করা সেটা এলাও হলো এবং আগাম জামিন খারিজ হলো। অর্থাৎ এই রাজ্যে এই মুহূর্তে কর্মরত একজন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার উত্তরবঙ্গে রাজগঞ্জে বিডিও দায়িত্বে যিনি রয়েছেন, তার আগাম জামিন এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সেটা আজ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যে কোনো সময় তার কিন্তু গ্রেপ্তারির একটা ভুকুটি রয়েছে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এর আগের দিনই যখন মামলা শুনানি হচ্ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে দুটো ঘটনা, একদিকে সোনা লুট, অন্যদিকে একজনের খুন, এই সোনা লুট এবং খুন এই দুটোর মধ্যে যে সংযোগ রয়েছে সেই সংযোগে এই প্রশান্ত বর্মনের ভূমিকা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার যে গাড়ির চালক তিনি তার মোবাইলে যতটুকু বন্দি করতে পেরেছিলেন ছবি, যেটা টিটি বা কেস ডায়েরিতে আদালতের সামনে নিয়ে আসা হয়েছে, দেবাশিস রায় বলেছিলেন যে গাড়ির মধ্যে ধস্তাধস্তি এবং মারধর করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে, এবং সেই মারধর করেছিলেন এই ভিডিও, এমনটা কিন্তু বয়ান দেওয়া হয়েছে পুলিশের কাছে। কাজেই এই বিষয়টা শুধুমাত্র তার চালকের করা মোবাইলের ছবির মধ্যে আটকে ছিল না,
যে পয়েন্টে তাকে তোলা হয়েছিল, অর্থাৎ ওই বিধাননগর থেকে বাইপাস, বেঙ্গল কেমিক্যাল, সেখান থেকে পিএনবি মোড়, এরপর যাত্রাকাছি নিউটারপুলে যাওয়া, প্রত্যেকটা পয়েন্টের সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখে বিধাননগর পুলিশ, এবং তার চালকের বয়ান এবং সিসিটিভি ফুটেজ এই দুটো কিন্তু সাজুজ্যপূর্ণ হয়েছে বলেও আদালত প্রাথমিকভাবে মনে করছে। সব মিলিয়ে তার আগাম জামিনের আবেদন খারিজ করা হলো এবং এই নির্দেশ চ্যালেঞ্জ করে এখন সুপ্রিম কোর্টে যায় কিনা সেটাই এখন দেখার। অর্ণব, ধন্যবাদ। অর্থাৎ আর রক্ষা কবচ রইল না, প্রশান্ত বর্মনকে যে কোনো মুহূর্তে এবার গ্রেফতার করতে আর কোনো বাধা রইল না। কথা বলবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আদালতের স্পষ্ট নির্দেশ যে আর কোনো বাধা নেই এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত বিধাননগর আদালতে এসে সারেন্ডার করতে হবে প্রশান্ত বর্মনকে। তো আরও বিপাকে প্রশান্ত বর্মন ভিডিও, রাজগঞ্জের ভিডিও এমনটা বলা হচ্ছে, তার কারণ আদালতের নির্দেশ হাইকোর্টে সেখানে কিন্তু একেবারে বিপাকে পড়েছে এই যে রায়, তার কারণ আদালতে তাকে কিন্তু আত্মসমর্পণ করতে হবে যত দ্রুত সময়, এমনটা বলা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, যে চাঞ্চল্যকর অভিযোগ ছিল, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কিন্তু ওতপ্রোতভাবে মাস্টার মাইন্ড ছিলেন এই ভিডিও প্রশান্ত বর্মন। একাধিক তথ্য, একাধিক কিছু কিন্তু পুলিশের কাছে ছিল। পরবর্তী ক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ এবং তিনি যে যখন ক্রাইম করেন তার পরবর্তী ক্ষেত্রে ক্যাব করে এয়ারপোর্টে পৌঁছন, তারপরে লক্ষ্য করা যায় তিনি কিন্তু একটি বিমানের টিকিটে অন্য উত্তরবঙ্গ চলে যাচ্ছেন এবং কবে উত্তরবঙ্গ থেকে এসেছিলেন গোটা টিকিটের কিন্তু গতিবিধি পুলিশের কাছে ছিল এবং এয়ারপোর্টে সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে একাধিক তথ্য ছিল। এর পরবর্তী ক্ষেত্রেই একেবারে বারাসা আদালতে কিন্তু জামিন পেয়ে যান প্রশান্ত বর্মন। তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে যখন যায়, স্টেট এসেছিল, ক্যান্সেলেশন ছিল। ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনটি খারিজ হলো, আগাম জামিন এবং তারপরে যে জামিনটা উনি পেয়েছিলেন দুটোই খারিজ হয়ে গেল। গ্রাউন্ড কেন, কি কারণে জামিন, মানে গ্রাউন্ডটা কোর্টের মেটেরিয়ালস, কেস ডায়েরি মেটেরিয়ালস দেখে কোর্টের মনে হয়েছে ক্যান্সেলেশনে, সেই জন্য ক্যান্সেলেশন করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আইনজীবীর বক্তব্য শুনলাম। অনুপ, তার মানে যে কোনো মুহূর্তে এবার গ্রেফতার করা হতে পারে প্রশান্ত বর্মনকে? একেবারে যে কোনো মুহূর্তে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভিডিও, যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনটাই কিন্তু আর কোনো বাধা রইল না। কারণ তার যে আগাম জামিন, সেই জামিনের মামলা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তিনি যাতে আত্মসমর্পণ করে আদালতে, বিধাননগর আদালতে, এমনটাও বলা হয়েছে। এই যে একেবারে ভিডিওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই সমস্ত তথ্য পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল, শুধু তথ্য নয়, ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হয়েছিল এবং এই ডিজিটাল এভিডেন্স কিন্তু একেবারে হাতিয়ার করেছিল পুলিশের পক্ষ থেকে। কিন্তু শেষমেশ বারাসাত আদালত থেকে তিনি জামিন পেয়ে যান। তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে যখন প্রুভ করে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় কিন্তু বিষয় তুলে ধরা হয়। তারপরেই দেখা যায় যে আগাম যে জামিনের মামলা, সেই মামলা খারিজ করা হলো। ফলে আরও যে বিপাকে প্রশান্ত বর্মন, এমনটা বলা চলে এবং যে কোনো মুহূর্তে তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তার কারণ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই ভিডিওর বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ উঠেছিল, যে ক্রাইমের অভিযোগ উঠেছিল, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় তিনিই কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন। অপহরণ করা থেকে শুরু করে দেহ লোপাট, অন্যত্র খুন করা, মারধর করা, এই গোটা ঘটনায় কিন্তু ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রত্যেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে কিন্তু ভিডিওরই রোল সামনে এসেছিল এবং মারধর করার একাধিক ফুটেজ সামনে এসেছিল। তারপরেও তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন। তারপরে আদালতে হাইকোর্টের নির্দেশ, ইতিমধ্যে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল, সেই নির্দেশ মামলা, আগাম জামিন মামলা, সেই মামলা কিন্তু খারিজ করা হলো। ফলে আরও যে বিপাকে এবং যে কোনো মুহূর্তে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভিডিও, তাকে গ্রেপ্তার হতে পারে। তার কারণ কয়েকদিন আগেই তিনি নিউ টাউনে ছিলেন, যদিও বর্তমানে তিনি নিউ টাউন নেই, রাজগঞ্জ এলাকায় আছেন বলে জানতে পারা যাচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল স্বর্ণ ব্যবসায়ীকে একেবারে খুনের ঘটনা। আমরা এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছি, শান্তনু রয়েছে আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। শান্তনু, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে এবং খারিজ হয়ে গেছে আগাম জামিন এবং যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে, যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। দেখো, এর আগেই কিন্তু এই প্রশ্নটাই উঠেছিল, কারণ যার বিরুদ্ধে একটা খুনের মতন অভিযোগ, তাকে কেন গ্রেপ্তার করা হবে না, তার জামিন যখন হয়ে যায় প্রথমবার, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য ছিল যে তিনি রাজগঞ্জের ভিডিও অত্যন্ত প্রভাবশালী, সেই প্রভাব খাটিয়েই হয়তো তিনি জামিন মঞ্জুর করিয়েছিলেন। কিন্তু উচ্চ আদালতে যাওয়ার পর কিছুটা আশার আলো দেখেছিলেন জলপাইগুড়ির বাসিন্দারা, কারণ বাসিন্দারা একটা বড় অংশই কিন্তু তার এই দাবাং ভূমিকার ফলে কিন্তু অসন্তুষ্ট ছিলেন। বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন প্রভাব খাটিয়ে কিন্তু জলপাইগুড়িতেই আছেন, রাজগঞ্জে আছেন প্রশান্ত বর্মন।
দেখো, এই খুনের ঘটনার অভিযোগ সামনে আসার পর থেকে কিন্তু তার জলপাইগুড়িতে বিশেষ করে রাজগঞ্জ অফিসে আসাটা কিন্তু অনিয়মিত হয়ে গিয়েছিল এবং বিভিন্ন সময় তিনি অফিসে, বেশিরভাগ সময় তিনি অফিসে আসছিলেন না। আজকে সকালের দিকে তাকে একবার অফিসে দেখা গিয়েছিল, কিন্তু তার কয়েক মুহূর্ত পরেই কিন্তু তিনি অফিস থেকে বেরিয়ে যান। তারপর তিনি আর এখনো পর্যন্ত তিনি অফিসে ফেরেননি, এমনটাই কিন্তু রাজগঞ্জ বিডিও অফিস সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি রীতিমতন অনিয়মিত ছিলেন এবং আজকে সামান্য সময়ের জন্য তিনি অফিসে এসেছিলেন, তারপর থেকে তাকে আর অফিসে পাওয়া যায়নি। সবসময় তিনি যেটা বলে আসছেন যে বিশেষ কাজে, অর্থাৎ SIR এর কাজ সহ ব্লকের যে সকল উন্নয়ন কাজগুলো রয়েছে তাকে সেই সকল কাজ দেখাশোনার জন্যই তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। সেই কারণে তিনি কিন্তু বিভিন্ন সময় অফিসে আসতে পারছেন না, সেই কথাই কিন্তু তিনি বলে আসছিলেন। একই সঙ্গে তিনি বলে আসছিলেন যে তাকে কাজে ব্যস্ত থাকার কারণে অফিসে অনিয়মিত পেলে পরেও তিনি তার কাজ বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ বাইরে থেকে করে দিচ্ছেন, এরকম একটা দাবি তিনি করে আসছিলেন। সেই কারণে আজকে তাকে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা চিন্তার মধ্যে ছিলেন, এমনটাই বলছেন তার ঘনিষ্ঠরা। এবং সেই কারণে আজকের এই আদালতের যে রায়ের পর কিন্তু অনেকেই মনে করছেন যে বিডিওর এখন গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক ঘটনা। কারণ গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই উঠছিল যে তার জামিনের আবেদন কেন খারিজ করা হবে না, কারণ একাধিক তথ্য এবং প্রমাণের পরও তিনি কি করে স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যান, প্রশাসনিক কাজকর্ম তিনি চালিয়ে যান, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। প্রশাসনের শীর্ষস্তরে আধিকারিকরা তার সম্পর্কে বিশেষ করে কোনো কিছুই বলতে নারাজ। সেই কারণেই কিন্তু তার এই প্রভাবশালী তথ্যটাই কিন্তু সামনে আনছিলেন বহু মানুষ। তারা প্রশ্ন তুলছেন ভিডিও প্রভাবশালী বলেই হয়তো এরকম একটা অপরাধ যা সংগঠিত করা হয়েছিল, সেই অপরাধের একাধিক তথ্য এবং প্রমাণ সামনে আসার পরও ভিডিও সশরীরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি অফিসে না আসতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গায় তাকে দেখা যাচ্ছিল। তার যেরকম মাটিকানার বাড়িতেও তাকে একাধিকবার দেখা গেছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তিনি ঘোরাঘুরি করছেন, সেরকমও খবর ছড়াচ্ছে। কিন্তু তিনি তারপরে কি করে ঘোরাঘুরি করছেন সেই নিয়ে প্রশ্ন উঠছিল। স্বাভাবিকভাবে আজকে তার জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে অনেকেই আশা করছেন এবার বিচার প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ তার প্রক্রিয়া শুরু করবে এবং তার গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক বলেই মনে করছেন সাধারণ মানুষ। ধন্যবাদ শান্তনু।